প্রিয় শিক্ষার্থীরা, সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজে নিরাপদ থাকবে, পরিবারকে নিরাপদে রাখবে। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা। তোমরা জানো পদার্থবিজ্ঞান আমরা তাপগতিবিদ্যার যতটুকু অংশ পড়িয়েছি, আজকে সেই অংশের বাকি অংশটুকু আমরা সেই অংশের পরে যে বাকি অংশটুকু আছে ওইটা আমরা শুরু করব। চলো দেখি। তাহলে আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সেটা কি ছিল? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা বলেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ হচ্ছে মোট তাপশক্তি। এই তাপশক্তি আমরা যখন একটা সিস্টেমে তাপশক্তি প্রদান করি, সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আর বাকি অংশ দ্বারা সিস্টেম কাজ সম্পাদন করে। তার মানে আমরা কোনো সিস্টেমে যখন তাপশক্তি সরবরাহ করি, তখন সিস্টেমের এই তাপশক্তি দুইটা অংশে ভাগ হয়ে যায়। দুইটা অংশের একটা অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আর একটা অংশ সিস্টেমের উপর কাজ সম্পাদন করে, পরিবেশের উপর কাজ সম্পাদন করে। এখন এই অন্তঃস্থ শক্তিটা কি? অন্তঃস্থ শক্তিটা কি? সেটা হচ্ছে প্রত্যেক বস্তুর মধ্যেই, প্রত্যেক পদার্থের মধ্যেই মোট যে শক্তি থাকে, প্রত্যেক পদার্থের মধ্যে বা অনুপরমাণুর মধ্যে মোট যে শক্তি থাকে, এটা হচ্ছে তার অন্তঃস্থ শক্তি। মানে প্রত্যেক পদার্থের মধ্যেই একটা সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অনুপরমাণু বা আয়নসমূহের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এর ফলে যে বলটা উদ্ভূত হয় বা তাপ দেওয়ার ফলে যে বলটা উদ্ভূত হয়, এই বলটাকে বলা হয় অন্তঃস্থ শক্তি। তার মানে একটি পদার্থের মোট সকল শক্তিকে বলা, সকল শক্তির সমষ্টিই হচ্ছে অন্তঃস্থ শক্তি। তাহলে যখন আমরা আগের ক্লাসে বলেছিলাম, যখন একটা উষ্ণ বস্তু আর একটা যখন শীতল বস্তু পাশাপাশি থাকে, কি হয়? উষ্ণ বস্তুটা তাপ হারাতে থাকে আর শীতল বস্তুটা তাপ গ্রহণ করতে থাকে। তখন একসময় কি হয়? শীতল বস্তুটা তাপ গ্রহণ করে আর উষ্ণ বস্তু তাপ ছেড়ে দিতে দিতে একসময় তারা সাম্যাবস্থায় উপনীত হয়। যখন উষ্ণ বস্তুটা তাপ ছেড়ে দিতেছে, তখন তার অন্তঃস্থ শক্তির মান হ্রাস পাচ্ছে, আর যখন শীতল বস্তুটি তাপ গ্রহণ করতেছে, তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন হচ্ছে। তার মানে যখন তাপ ছেড়ে দিচ্ছে, তখন অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে, আবার যখন তাপ গ্রহণ করছে, তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাপ গ্রহণের সাথে সাথে এই পদার্থের অনুপরমাণুগুলোও গতিশীল হচ্ছে। তার মানে গতিশীলতার উপরেও অন্তঃস্থ শক্তি, তাপমাত্রা, এগুলো একসাথে সম্পর্কযুক্ত। তাহলে মানে যখনই পদার্থটি উষ্ণ হচ্ছে বা তাপ গ্রহণ করছে, তখনই তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে, অনুপরমাণু গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। আর যখনই বস্তুটি তাপ ছেড়ে দিচ্ছে, তার অন্তঃস্থ শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, গতিশীলতাও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, অনুপরমাণুর গতিশীলতাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তি। এখন এই সূত্রটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, যে প্রথম সূত্রটা বিভিন্ন রূপ এবং বিভিন্ন সমীকরণ বের করে, যে এটার কি কি সমীকরণ হতে পারে, ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি, এরকম আমরা ডেরিভেশন করে দেখিয়েছিলাম। আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে সম উষ্ণ, মানে কি? সমান তাপ, মানে তাপের কোনো বা তাপমাত্রার কোনো আদান প্রদান। তাপের মানে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রাটা স্থির থাকে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা স্থির মানে কি? এটা একই উষ্ণতায় আছে। তার মানে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, যদি সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমরা বলে নিতে পারি যে তার কোনো অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন হয় নাই। যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমরা বলতে পারি যে তার কোনো অন্তঃস্থ শক্তির পরিবর্তন নাই। তাহলে যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমরা বলতে পারি ডিউ ইকুয়াল টু 0। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা বলতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় মোট তাপশক্তি মোট কৃতকাজের সমান। সমষ্ণ প্রক্রিয়ায় মোট তাপশক্তি কৃতকাজের সমান। কেন? ওই যে আমাদের যেহেতু তাপমাত্রা, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে বলা সমষ্ণ প্রক্রিয়া। তার তাপমাত্রা স্থির থাকার কারণে অন্তঃস্থ শক্তির পরিমাণ স্থির, এই জন্য অন্তঃস্থ শক্তি 0, এই জন্য মোট তাপশক্তি হবে কৃতকাজের সমান।
আরেকটি প্রক্রিয়া আছে আমাদের, সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় বা এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ মানে কি? বন্ধ। বন্ধ তাপীয় মানে বন্ধ তাপীয় বলতে বোঝাচ্ছে যে তাপের কোনো আদান প্রদান নাই, তাপের কোনো আদান প্রদান নাই। যে তাপগতীয় প্রক্রিয়ায় রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপের কোনো আদান প্রদান হয় না, মানে বাইরে থেকে তাপ ভিতরে আসে না বা ভিতর থেকে তাপ বাইরে যায় না, সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধ তাপীয় মানে বন্ধ। রুদ্ধ মানে বন্ধ তাপীয়। এই বন্ধ তাপীয় প্রক্রিয়াটাকে আমরা লিখতে পারি তাহলে, যেহেতু তাপের কোনো আদান প্রদান নাই, তাহলে ডিকিউ ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা শূন্য লিখতে পারি। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা লিখতে পারি শূন্য ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমরা লিখতে পারি ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এই মাইনাস ডিইউ দ্বারা কি বুঝতেছি? মাইনাস ডিইউ দ্বারা বুঝতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে মানে বস্তুটি কি? শীতল হচ্ছে। বস্তুটি কি বা পদার্থটি কি? শীতল হচ্ছে। এই নেগেটিভ চিহ্ন দ্বারা বুঝতে, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে অন্তঃস্থ শক্তির নেগেটিভ মানের সমান। এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইবার আমরা দেখব আপেক্ষিক তাপ। আমরা বিগত ক্লাসগুলোতে বা আমরা দশম শ্রেণী নবম শ্রেণীতে আমরা জেনেছিলাম যে আপেক্ষিক তাপ কি। আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি আমরা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে হয়, তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে যদি এম কেজি, আমরা তো 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি 15 কেজি হতে পারে, তাহলে ওইখানে দিলাম এম কেজি, যে কোনো ভর। তাহলে এম কেজি বস্তুর তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বাড়াতে যদি ডেল কিউ পরিমাণ তাপ লাগে, যদি এম কেজি বস্তুর তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বাড়াতে ডেল কিউ পরিমাণ তাপ লাগে, তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগবে কত? ডেল কিউ বাই এম ডেল টি। এই পরিমাণ তাপ লাগবে, এই পরিমাণ আমাদের তাপ লাগবে। আর এই পরিমাণ আমরা তো সঙ্গেই বলে নিছি, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাদের এই পরিমাণ তাপ লাগে, তাহলে এইটাই তার আপেক্ষিক তাপমাত্রা। এটাকে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। এটা হচ্ছে তার আপেক্ষিক তাপমাত্রা। এখন একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে দেখলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কবির ভাই শোনা যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা একটু আগে দেখলাম যে ডি কিউর মান 0 থাকে বা ডেল কিউর মান 0। এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে সেজন্য ডেল কিউর মান 0 থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? সি ইকুয়াল টু 0 বাই এম ডেল টি। তাহলে সি ইকুয়াল টু 0। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ 0 থাকে। এখন যদি প্রশ্ন আসে এরকম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপেক্ষিক তাপ 0 থাকে, ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই অংশটুকু দিলেই এটার ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপেক্ষিক তাপ কেন 0 থাকে? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো আদান প্রদান হতে পারে না। তাপের আদান প্রদান না হওয়ার কারণে ডেল কিউর মান 0 হয়। ডেল কিউর মান 0 হলে সি এর আমরা এখানে বসাতে পারি 0 বাই এম ডেল টি, তাহলে সি ইকুয়াল টু 0 হিসেবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপেক্ষিক তাপের মান 0। আচ্ছা, এখন আমরা দেখব আরেকটি অংশ, সেটা হচ্ছে সিপি আর সিবি। সিপি এবং সিবি, সিপি আর সিবি এই দুইটা অংশ। সিপি কি? সিপি, পি হচ্ছে প্রেশার। তাহলে যখন চাপ স্থির থাকে তখন চাপ স্থির রেখে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে
তাকে বলা হয় সিপি বা চাপ স্থির রেখে মোলার আপেক্ষিক তাপ। আর সিবি কি? আয়তন স্থির রেখে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, মানে এটা আপেক্ষিক তাপই, কিন্তু একসময় প্রেসার স্থির, একসময় ভলিউম স্থির। মানে চাপ স্থির রেখে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, আর আয়তন স্থির রেখে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলবা সিভি। এখন 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি সিপি ইকুয়াল টু ডিকিউ বাই এম ডিটি, এবং সিভি গেলে আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিকিউ ভি এম ডিটি। এখন যদি আমরা সিপি বাই সিবি করে ফেলি তাহলে লেখা যায় ডিকিউপি বাই ডিকিউভি। যেহেতু ডিকিউপি গ্রেটার দেন ডিকিউভি, তাহলে আমরা লিখতে পারি ডিকিউপি ডিভাইড বাই ডিকিউভি গ্রেটার দেন 1। এটাকে কি লেখা যায়? সিপি বাই সিভি গ্রেটার দেন 1, তাহলে সিপি গ্রেটার দেন সিবি। তার মানে সিপির মান বা প্রেসার স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপ গ্রেটার দেন হবে, আয়তন স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপের থেকে প্রেসার স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপ থেকে বেশি হবে। প্রেসার বা চাপ স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপ বেশি হবে, ভলিউম স্থির থাকলে মোলার আপেক্ষিক তাপ থেকে, তাহলে সিপি গ্রেটার দেন সিভি। এখন এই যে সিপি আর সিবি, একটা হচ্ছে চাপ স্থির রেখে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে আয়তন স্থির রেখে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই দুইটার অনুপাত যদি করি সিপি বাই সিবি, এই দুইটার অনুপাত যদি করি তাহলে একটা কনস্ট্যান্ট পাবো, সেটা হচ্ছে গামা। সেই কনস্ট্যান্টের নাম কি? গামা। তার মানে গামা কাকে বলে? গ্যাস দ্বয়ের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে বলা হয় গামা, বা সিপি বাই সিবির অনুপাতকে বলা হয় গামা। তাই গামা দিয়ে আমরা কি করব? গামা দিয়ে ল্যাপ্লাসের সমীকরণের সাহায্যে নির্ভুলভাবে শব্দের বেগ নির্ণয় করতে পারবো। কিভাবে? যেমন ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। নিউটন যে সূত্র দিয়েছে পি বাই রো, ল্যাপ্লাস তাকে সংশোধন করে গামা পি বাই রো ব্যবহার করছে। তাহলে এর মাধ্যমে শব্দের বেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে। আরেকটা কি করা যাবে? আমরা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন এবং প্রেসারের সাথে সম্পর্ক করব তখন আমরা ব্যবহার করব পিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তার মানে গামাটা আমাদের ব্যবহার করতে হইতেছে, গামাটা আমাদের যে কোনো ইকুয়েশন সলভ করার জন্য লাগবে। আবার আমরা কি করব? গামা দিয়ে কি বুঝবো? গামা দিয়ে বুঝবো গ্যাসের প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো, যে গ্যাসটা কি এক পরমাণু না দ্বিপরমাণু গ্যাস না বহু পরমাণু গ্যাস, সেটা আমরা কিভাবে জানতে পারবো? গামার মান দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি? যদি গামার মান হয় 1.67, তাহলে আমরা বলবো এটা এক পরমাণু গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে আমরা কি বুঝবো? হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে এক পরমাণু গ্যাস যখন গামার মান হবে 1.67। যখন আমরা দেখবো গামার মান দেওয়া আছে 1.41 বা 40, তখন আমরা বলবো এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। হাইড্রোজেন, ক্লোরিন এগুলো আমাদের বলবো যে এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। ফ্লোরিন। তারপরে যদি দেখি যে গামার মান হচ্ছে 1.33, তখন এটা আমরা বুঝবো যে এটা হচ্ছে বহু পরমাণু বা ত্রিপরমাণু গ্যাস। কীভাবে বুঝবো? সেটা গামার মান দেখি বুঝবো। গামা ইকুয়াল টু 1.33 হলে বুঝবো এটা ত্রিপরমাণু গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ওজোন হতে পারে, সিএফসি হতে পারে, এইগুলো। তাহলে আমরা গামার মান দ্বারা বুঝতে পারবো যে গ্যাসের প্রকৃতিটা কি, গ্যাস কি এক পরমাণু, দ্বিপরমাণু বা বহু পরমাণু। এই ধারণাটা পাবো আমরা গামার মান দ্বারা। এবার আমরা সিপি এবং সিবি এর হিসাবটা দেখব। সিপি ও সিবির হিসাব, যে কিভাবে সিপি এবং সিপিটা বের করব। সিপি ও সিবি হিসাব, সিপি ও সিবির হিসাব করব আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারি? 1 মোল গ্যাসের ক্ষেত্রে CV ইকুয়াল টু ডিকিউ বাই এম
ডিটি, এম এর মান তো 1 মোলই, এখনো এজন্য এম ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি সিবি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। যেহেতু আয়তন স্থির, তাহলে আমরা কি লিখতে পারি পি ডিভি ইকুয়াল টু 0, যেহেতু ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, এই পরিবর্তনের মান হচ্ছে 0, তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ লেখা যায় আর ডিডব্লিউ ইকুয়াল টু 0 লেখা যায়, তার মানে আমি লিখবো না, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ লেখা যায়, তাহলে আমরা সিবিকে কি লিখতে পারি সিবি ইকুয়াল টু ডিকিউর জায়গায় আমরা কি লিখতে পারি ডিইউ বাই ডিটি লেখা যায়। এখন আগেই বলেছিলাম যখন তাপ বৃদ্ধি পেতে থাকবে তখন গতিশীলতা বৃদ্ধি পাবে, পদার্থের অনুপরমাণুর গতিশীলতা বৃদ্ধি পাবে, আর গতিশীলতা যখন বৃদ্ধি পাবে অন্তস্থ শক্তিও বৃদ্ধি পেতে থাকবে, তার মানে যত গতিশীলতা বৃদ্ধি পাবে, গতিশক্তি যত বৃদ্ধি পাবে তার অন্তস্থ শক্তিও তত বৃদ্ধি পাবে। যত গতিশীলতা বৃদ্ধি পাবে তত অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, আর গতিশীলতা কীভাবে বৃদ্ধি পাবে, যত হিট বা তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে তত গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গতিশক্তি যত বৃদ্ধি পাবে অন্তস্থ শক্তির পরিমাণও বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি কি সিবি কি আমরা লিখতে পারি সিবি ইকুয়াল টু ডিই বাই ডিটি। ডিইটা কি, ই হচ্ছে গতিশক্তি, তাহলে আমরা অন্তস্থ শক্তি যত গতিশক্তিও তত, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে, সেই হিসেবে আমরা লিখতে পারি সিবি ইকুয়াল টু ডিই বাই ডিটি। এখন এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সিবি ইকুয়াল টু ডিই বাই ডিটি পর্যন্ত। এখন 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ই ইকুয়াল টু 3/2 RT। এই একটা সমীকরণ আছে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, একটা সমীকরণ আছে ই ইকুয়াল টু 3/2 RT। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি ই ইকুয়াল টু 3/RT। এখন এই সমীকরণকে ই ইকুয়াল টু 3/2 এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি ডিই বাই ডিটি দ্বারা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে ডি বাই ডিটি 3/2 RT। এইখান থেকে আমাদের দেখতে হবে যে কোন রাশিটুক কনস্ট্যান্টটুকে সামনে আনবো আর চলক রাশিটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিই বাই ডিটি এইটাকে আমরা এখান থেকে কি লিখতে পারি ডিই বাই ডিটি 1 নম্বর সমীকরণ থেকে লেখা যায় সিবি, আর এখানে কনস্ট্যান্ট কতটুকু, কনস্ট্যান্ট হচ্ছে 3/2 R, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকেও সামনে নিয়ে আসবো 3/2 R, আর ডিটি বাই ডিটি হচ্ছে 1, তাহলে 3/2 R ইন্টু 1, তাহলে আমরা লিখতে পারি কি সিবি ইকুয়াল টু 3/2 R, এই একটা গেল। আবার আমরা জানি যে একটা সমীকরণ আমরা পরে শিখব যেটার মাধ্যমে আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, তাহলে সিপি মাইনাস সিবির মান তো আমরা দেখলাম 3/2 R ইকুয়াল টু আর, তাহলে সিপি ইকুয়াল টু 3/2 R প্লাস আর, তাহলে কত, তাহলে 5/2 R, তাহলে সিপি হচ্ছে 5/2 R আর সি ভি হচ্ছে 3/2 R, তাহলে সিপি এবং সিবির হিসাবটা আমরা সহজেই পেয়ে গেলাম। সিপি হচ্ছে 5/2 R আর সিবি হচ্ছে 3/2 R। এখন আমরা যে একটু আগে বললাম যে একটা সমীকরণ আছে, যে সমীকরণটা আমরা পরে দেখব, সেটা হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, মানে মোলার আপেক্ষিক গ্যাস দ্বয়ের যে পার্থক্য সেটা হচ্ছে গ্যাস ধ্রুবকের সমান। সেটা আমরা কিভাবে দেখব,
মনে করলাম একটা পিস্টন আছে, এই তিনটা পিস্টন নেই, আমরা তিনটা পিস্টন নেই। এটা পি চাপে ভি আয়তনে টি তাপমাত্রায় মনে করলাম 1 মোল আদর্শ গ্যাস আছে এই পিস্টনের ভিতরে। এখন পিস্টনটাকে আমরা কি করব, চাপ বৃদ্ধি করব। চাপ বৃদ্ধি করব, তাহলে পি প্লাস ডেল পি ভি আর টি প্লাস ডেল টি। এখন এতে হিট দিলাম, এই 1 মোল গ্যাসেতে আমরা হিট বৃদ্ধি করলাম, এতে চাপ বৃদ্ধি পাবে, আয়তনে কি বাড়তে চাইবে। আয়তন বাড়তে চাইলে কি হবে, পিস্টনের ঢাকনাটা উপরে উঠে যাবে। পিস্টনের ঢাকনা যদি উপরে উঠতে না পারে আমরা কি করব, এই পিস্টনের উপরে একটা ওয়েট দিয়ে দেব, 2, 4, 5 কেজি একটা ওয়েট দিয়ে দিলাম, যাতে ঢাকনাটা পিস্টনের আপার অংশটা উঠে না যায়। তার মানে এই ওজন দেওয়ার কারণে এই পিস্টনের ভিতরে কি স্থির থাকবে, তাহলে আয়তনটা স্থির থেকে যাবে। যদি আমরা ঢাকনার উপরে একটা ওয়েট চাপাই দিই তাহলে পিস্টনটা উপরে উঠে যেতে পারবে না তাপ দেওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে আয়তনটা স্থির থেকে যাবে। এবার যখন আমরা পিস্টন থেকে এই ওয়েটটা সরিয়ে নিব, এই ওয়েটটা যখন আমরা সরিয়ে নিব দ্রুতই পিস্টনটা উপরে উঠে যাবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে থাকবে পি ভি প্লাস ডি ভি টি প্লাস টিডি। তার মানে সেক্ষেত্রে কি আয়তনের পরিবর্তন হলো। আর যখনই আয়তনের পরিবর্তন হয় আমরা জানি সেখানে কাজ সম্পাদন হয়, কারণ আমরা জানি কি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডি ভি। পিডিভি মানে কি, এই যে জিবি এই হচ্ছে আয়তনের পরিবর্তন। তাই আয়তনের পরিবর্তন কাজ আয়তনের পরিবর্তনের উপর নির্ভরশীল। তাহলে এখানে আয়তনের পরিবর্তন হয়েছে কোন পিস্টনে, আমরা দেখতেছি তৃতীয় যে পিস্টন আছে এই পিস্টনে আয়তনের পরিবর্তন হয়েছে। তার মানে এই তৃতীয় পিস্টনে কাজ সম্পাদন হবে। যেহেতু দ্বিতীয় পিস্টনে আমরা আয়তনের পরিবর্তনকে বাধা দিলাম, এই বাধা দেওয়ার কারণে এখানে কোনো কাজ সম্পাদন হয়নি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি সিভি ইকুয়াল টু কত, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিকিউ বাই এম ডিটি, ডিকিউ বাই এম ডিটি। এখানে এম হচ্ছে 1 মোল গ্যাস, তাহলে আমাদের কি থাকে সিভি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি, আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চলে যাই। প্রথম সূত্রটা আমাদের কি ছিল, প্রথম সূত্রটা ছিল ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন এটাকে আমরা কি লিখতে পারি, ওইখানে লিখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল আমাদের ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সি ভি ডিটি ইকুয়াল টু ডিইউ। আর ডিডাব্লিউর মান কত, দ্বিতীয় পৃষ্ঠ অনুযায়ী ডিডাব্লিউর মান কত হবে, 0, কারণ আমাদের এখানে তো ভি হচ্ছে স্থির, আয়তন স্থির থাকলে কোনো কাজ সম্পাদন হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা ডিডাব্লিউর মান দ্বিতীয় চিত্রের জন্য লিখবো 0। তাহলে ডিইউ ইকুয়াল টু সিবিডিটি, এটা আমরা একটা পেলাম। এখন আমরা তৃতীয় চিত্রের দিকে তাকাই। তৃতীয় চিত্রে আমাদের পিস্টনটা উপরে উঠে গেছে, তার মানে কি দ্বিতীয় চিত্রে কিছু কাজ সম্পন্ন হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আয়তনের পরিবর্তন হওয়ার কারণে দ্বিতীয় চিত্রে কিছু কাজ সম্পন্ন হয়েছে, এই কাজটা স্থির চাপে ঘটেছে। এই জন্য আমরা জানি কি সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। এখন আমরা প্রথম সূত্র আবার কি লিখতে পারি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আমরা লিখতে পারি ডিকিউর জায়গায় লিখতে পারি সিপি ডিটি, আর ডিইউর জায়গায় আমরা লিখবো সিপি ডিটি। দেখো 2 নম্বর সমীকরণে দেওয়া আছে সিপি ডিটি। আর এইবার কি আমাদের ডিডাব্লিউ 0 হবে, তৃতীয় চিত্র অনুযায়ী কি ডিডাব্লিউ 0 হবে, কখনই না, কারণ এখানে আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিবি, এখানে আয়তনের পরিবর্তন হয়েছে, ডিডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পিডিবি। এখন আমরা এইটা থেকে এখান থেকে আসি, কি লেখা যায়, আমরা দুই পাশে নিয়ে যাই, তাহলে সিপি মাইনাস সিবি ডিটি
ইকুয়াল টু পি ডিবি, এটা লেখা যায়। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম মনে করো 3। এখন আমরা জানি কি পিভি ইকুয়াল টু, আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি, আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। তাহলে ডি বাই ডিটির সাপেক্ষে অন্তরীকরণ করব, ডি বাই ডিটির সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে এটা কি হবে, দেখা যায় না, আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। এখন ডি বাই ডিটির সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ডি বাই ডিটি অফ পিভি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ আরটি। এটা হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্রটা কিভাবে হয় আমরা সবাই মনে জানি, গুণের সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স এ ডট বি। এটা হয় একবার আমরা কি করব, এ রাখবো ডিবি বাই ডিএক্স প্লাস দ্বিতীয় ফাংশন রাখবো বি ডিএ বাই ডিএক্স। এটা হচ্ছে গুণনের সূত্র। প্রথমে ফাংশন এ রাখবো, ডিফারেন্সিয়েট করব দ্বিতীয় অংশটুকু, প্লাস দ্বিতীয় অংশটুকু রাখবো, ডিফারেন্সিয়েট করব প্রথম অংশটুকু। তাহলে এইটাও যদি এইভাবে করি তাহলে থাকবে পি আগে ডিবি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি। এই পাশে যদি আর রাখি ডিটি বাই ডিটি আর প্লাস যদি টি রাখি ডিআর বাই ডিটি। জাস্ট শুধুমাত্র গুণনের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আমরা এটাকে কি লিখতে পারি, পি ডিবি বাই ডিটি প্লাস ভি ইন্টু, এটা যেহেতু টি এর সাপেক্ষে পরিবর্তন পি এর কোনো পরিবর্তন না, তাহলে এটা হচ্ছে ধ্রুবক ইকুয়াল টু আর ইন্টু 1 প্লাস টি ইন্টু, যেহেতু টি এর সাপেক্ষে আর হচ্ছে একটা মোলার গ্যাস ধ্রুবক। কোনো কিছুর সময় যখন ধ্রুবককে ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েটের মান আসে 0, তাহলে যেহেতু টি এর সাপেক্ষে ধ্রুবক আর এর ডিফারেন্সিয়েট সেটার মান আসবে 0। তাহলে আমাদের এখানে থাকতেছে পি ডিভি ইকুয়াল টু আর ডিটি, এই ডিটিটা আর এর সাথে গুণ দিয়ে দিলাম। তাহলে পিডিবির মান কত দাঁড়ালো আমাদের আর ডিটি। এখন আমরা 3 নম্বর সমীকরণ দেখি তো, 3 নম্বর সমীকরণে আছে কত, সিপি মাইনাস সিভি ডিটি ইকুয়াল টু পিডিবির জায়গায় কি লিখতে পারি, আর ডিটি। এই 3 নম্বর সমীকরণে আমরা পিডিবির জায়গায় আর ডিটি বসাতে পারি। 3 নম্বর সমীকরণে আমরা পিডিবির জায়গায় আর ডিটি বসাতে পারি। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, সিপি মাইনাস সিবি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই সমীকরণটা আমাদের এসে পড়লো, যেটা আমরা এর আগের সমীকরণে ব্যবহার করেছিলাম সেটা আমরা এখন বের করে দিলাম, বের করে দেখালাম যে সিপি মাইনাস সিবি হচ্ছে আর এর সমান। তাহলে সিপি ইকুয়াল টু কত, সিবি প্লাস আর। সিপিকে কী লেখা যায়, সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর। আর তাহলে আমরা যখন বলেছিলাম সিপি গ্রেটার দেন সিবি, তাহলে তো এটা প্রমাণিত হলো, যেহেতু সিপির মান হচ্ছে সিবি প্লাস আর এর সমান, তাহলে অবশ্যই সিবি থেকে সিপির মানটা অটোমেটিক্যালি বড় হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওই সমীকরণ থেকে আমরা যেহেতু আমরা জানি গামা ইকুয়াল টু সিপি বাই সিবি, তাহলে ওই সমীকরণে আমরা কি লিখতে পারি, সিপি বাই সিপি দিয়ে ভাগ করে দিতে পারি সিপি আর বাই সিপি। তাহলে এটাকে আমরা লিখতে পারি গামা মাইনাস 1 ইকুয়াল টু আর বাই সিপি। তাহলে আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। এটা আমাদের ক্যালকুলেশন বা সমাধান প্রবলেমগুলো সলভ করার জন্য আজকে যেই সব ইকুয়েশনগুলো তোমাদেরকে দেখিয়েছি সবগুলো আমাদের প্রবলেম সলভ করার জন্য লাগবে। অতএব বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবে আর এই পদার্থবিজ্ঞান বইটা ভালো করে পড়বে। যেখানে যেখানে সমস্যা থাকবে কমেন্টসে জানাবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় অবস্থান করবে আর সবসময় মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ।